নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমরা আজকে গণপরিষদ থেকে 2 নম্বরের প্রশ্ন উত্তর দেখে নেব। এর আগেও আমরা 5 এবং 10-এর প্রশ্ন উত্তর দিয়েছি, সেগুলোও তোমরা দেখে নাও এবং আগামীতেও দিতে থাকবো। তোমাদের সেকেন্ড সেমিস্টার যারা কল্যাণীতে পড়ো বা যাদের ইন্ডিয়ান পলিটিক্স বা ইন্ডিয়ান কনস্টিটিউশন রয়েছে, যে কোনো পেপারে জিই পেপার থাকবে, জেনারেল পেপার থাকবে, যে কোনো ইউনিভার্সিটি যে কোনো কলেজেরই সিলেবাসে থাক, তাদের সকলেরই এই জিনিসগুলো প্রয়োজন। দেখো, আমি ইউনিভার্সিটি মেনশন করি না, তার কারণ হচ্ছে একই জিনিস প্রত্যেককেই পড়তে হবে। পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট মাত্রই তোমাদেরকে সমস্তটাই পড়তে হবে, তাই আমি কোনো কিছু এরকম মেনশন করে দিচ্ছি না। সবাই সবার প্রয়োজন অনুযায়ী প্লে লিস্ট থেকে দেখে নাও। এবং অনেকেই বলছো যে তাদেরকে যেন আমি পিডিএফটা দিয়ে দিই। দেখো, পিডিএফ এই মুহূর্তে আমার যে অভিজ্ঞতা সেখান থেকে বলছি, পিডিএফগুলো বা মোবাইলে ফটোস, পিডিএফ ফাইলস এরকম প্রচুর জমে রয়েছে সবারই। তো সেই ক্ষেত্রে বলবো, ভিডিওগুলো ছোট ছোট রয়েছে, টপিকগুলো ছোট ছোট। আমি একটা একটা করে 5-এর বা 10-এর ভিডিওগুলো, প্রশ্নের উত্তরগুলো একটা ভিডিওতেই করছি। তো আমি দেখিয়ে দিচ্ছি এবং সাথে বলেও দিচ্ছি যাতে কোথাও বুঝতে না অসুবিধা হয়। তো তোমরা একটুখানি পরিশ্রম করে খাতায় লিখে নাও, এটা সবথেকে বেস্ট হবে। তাহলে লেখা হয়ে গেলে পরে তুমি যখন তখন পড়তে পারবে, নাহলে সবসময় মোবাইল নিয়ে পড়া হয় না। তো চলো আজকেরটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে গণপরিষদের উদ্ভব ও গঠন। ঐতিহাসিক দিক থেকে ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্মলগ্ন থেকেই ভারতীয় সংবিধান রচনায় ভারতীয়দের অধিকার সম্পর্কে দাবি উত্থাপিত হয়। এটি ছিল ভারতীয়দের আত্মনিয়ন্ত্রণের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ দিক। 1940 সালে এই দাবি অত্যন্ত জোরালো হলে তদানীন্তন ভাইসরয় এই দাবিকে স্বীকৃতি দেন। ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুযায়ী 1945 সালের ভারতের প্রাদেশিক আইনসভাগুলির নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচন অবশ্য সীমাবদ্ধ ভোটাধিকারের ভিত্তিতে হয়েছিল, সর্বাধিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে হয়নি। এই নির্বাচনে কংগ্রেস নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে এবং মুসলিম লীগ দ্বিতীয় স্থান লাভ করে। গণপরিষদের মোট 389 জন সদস্যের মধ্যে 292 জন বিভিন্ন প্রাদেশিক আইনসভার সদস্যদের দ্বারা নির্বাচিত হন। 4 জন চিফ কমিশনারের শাসিত অঞ্চল থেকে নির্বাচিত হন। বাকি 93 জন সদস্য দেশীয় রাজ্যগুলির থেকে মনোনীত হন। 296টি নির্বাচিত আসনের মধ্যে কংগ্রেস দল 208টি আসন লাভ করে। পরবর্তীকালে মুসলিম লীগের সদস্যগণ পদত্যাগ করলে কংগ্রেসের নিরঙ্কুশ প্রাধান্য প্রতিষ্ঠিত হয়। তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হলে বা তোমাদের যদি ব্যক্তিগতভাবে কোনো প্রশ্নের উত্তর প্রয়োজন থাকে, তো অবশ্যই সেই প্রশ্নটা কমেন্ট বক্সে লেখো, আমি তার উত্তর দিয়ে দেবো। গণপরিষদ লক্ষ্য বা উদ্দেশ্য। গণপরিষদের লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল এরূপ এক সংবিধান রচনা করা যা ভারতের সামাজিক বিপ্লবের চূড়ান্ত রূপ সফল করতে সাহায্য করবে। গণপরিষদের সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ ঘোষণা করেছিলেন যে গণপরিষদের চূড়ান্ত লক্ষ্য হল দুঃখ দারিদ্র্যের অবসান, বৈষম্যের বিলোপ সাধন এবং সুন্দর জীবনের পরিবেশ সৃষ্টি করা। সামাজিক ও অর্থনৈতিক বিপ্লবের উদ্দেশ্য বা লক্ষ্যকে সামনে রেখে গণপরিষদ যে সংবিধান রচনা করে তার ভিত্তি হল গণতান্ত্রিক সমাজবাদ, সংসদীয় শাসন ব্যবস্থা, ধর্মনিরপেক্ষতা, যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং বিচার বিভাগীয় পর্যালোচনা। ক্যাবিনেট মিশনের গণপরিষদ সংক্রান্ত প্রস্তাব আলোচনা করো। গণপরিষদ সংক্রান্ত ক্যাবিনেট মিশনের প্রস্তাবের মধ্যে উল্লেখযোগ্য হল, ভারতের ভবিষ্যৎ সংবিধান রচনার জন্য একটি গণপরিষদ গঠিত হবে। এই গণপরিষদের মোট সদস্য সংখ্যা হবে 385 জন। এই সদস্যদের মধ্যে 292 জন প্রাদেশিক আইনসভা নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে থেকে এবং 93 জন কেন্দ্রীয় রাজ্যগুলি থেকে নিযুক্ত হবেন। এই প্রস্তাবের সাম্প্রদায়িক ভিত্তিতে প্রদেশগুলিতে সদস্য নির্বাচনের কথা বলা হয়। প্রাদেশিক আইনসভাগুলিকে 3টি শ্রেণীতে ভাগ করা হয় এবং বলা হয় যে এরা নিজ নিজ প্রদেশের জন্য পৃথকভাবে নির্বাচিত হবে। এই প্রস্তাবে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথা বলা হয় এবং সমস্ত দলের প্রতিনিধিদের নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে। 1946 সালের 26শে জুন ক্যাবিনেট মিশন ব্রিটেনে ফিরে যায়। ভারত কোন অর্থে ধর্মনিরপেক্ষ বা ভারত কি একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র? সংবিধানের 42তম সংশোধনে ধর্মনিরপেক্ষ কথাটি প্রস্তাবনার সঙ্গে জুড়ে দেওয়া হয়। এই সূত্রে বলে রাখি, ধর্মনিরপেক্ষ কথাটি বা শব্দটি মূল সংবিধানে কিন্তু ছিল না। 1976 সালে 42তম সংশোধনের মাধ্যমে ধর্মনিরপেক্ষ কথাটি প্রস্তাবনার সঙ্গে জুড়ে দেওয়া হয়। ধর্মনিরপেক্ষতার অর্থ হল ভারত রাষ্ট্র কোনো বিশেষ ধর্মের প্রতি পক্ষপাতিত্ব করবে না।
রাষ্ট্র কোনো ধর্মকে সমর্থন করবে না বা তার বিরোধিতা করবে না। ভারতীয় সংবিধানের 25 থেকে 28 নম্বর ধারায় নাগরিকদের ধর্মীয় স্বাধীনতার অধিকার প্রদান করা হয়েছে। ভারতে সমস্ত ধর্মের মানুষ সমান সুযোগ সুবিধা ভোগ করে, কিন্তু সমালোচকগণ মনে করেন যে বাস্তব ক্ষেত্রে ভারতীয় রাজনীতিতে ধর্ম একটি মুখ্য ভূমিকা পালন করে। ভারতের প্রতিটি রাজনৈতিক দল ধর্মীয় আবেগের ভিত্তিতে প্রার্থী মনোনয়ন করে এবং জনগণকে উদ্বুদ্ধ করে। সাম্প্রতিককালে ভারতের বিভিন্ন অঞ্চলে ধর্মীয় ও সাম্প্রদায়িক সংঘর্ষ ধর্মনিরপেক্ষতার আদর্শকে কলুষিত করেছে। ভারত কি একটি প্রজাতন্ত্র? প্রস্তাবনায় ভারতকে একটি প্রজাতন্ত্র বলা হয়েছে। প্রজাতান্ত্রিক রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্যগুলির ভিত্তিতে বিচার করলে ভারতকে একটি প্রজাতন্ত্র বলা হয়। প্রথমত, ভারতের শাসন বিভাগের প্রধান হলেন রাষ্ট্রপতি। ব্রিটেনের রাজা বা রানীর মতো তিনি উত্তরাধিকার সূত্রে ক্ষমতায় অধিষ্ঠিত হন না। ভারতীয় রাষ্ট্রপতি জনগণ কর্তৃক পরোক্ষভাবে নির্বাচিত হন। তার কার্যকাল হলো 5 বছর। দ্বিতীয়ত, ভারতীয় শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতি তার কাজের জন্য জনগণের কাছে দায়বদ্ধ থাকেন। জনগণ রাষ্ট্রপতিকে আইনসভা মারফত নিয়ন্ত্রণ করে। এখানে জনগণই সমস্ত ক্ষমতার উৎস। সুতরাং ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় যে আদর্শ ও দর্শনের প্রকাশ ঘটেছে সেখানে ভারতের সাধারণতান্ত্রিক চরিত্রই লক্ষ্য করা যায়। নিবর্তনমূলক আটক আইন। সংবিধানের 22 নম্বর ধারায় ব্যক্তিকে গ্রেফতার বা আটক সংক্রান্ত যে সমস্ত অধিকার প্রদান করা হয়েছে তা শত্রুভাবাপন্ন বিদেশী এবং নিবর্তনমূলক আটক আইন এ ধৃত ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আইন অমান্য বা অপরাধ করতে পারে এই আশঙ্কার ভিত্তিতে কোনো ব্যক্তিকে গ্রেফতার ও আটক করা হলে সেই আটককে নিবর্তনমূলক আটক বা প্রিভেন্টিভ ডিটেনশন বলে। সংবিধান অনুসারে পার্লামেন্ট ও রাজ্য আইনসভা নিবর্তনমূলক আটক আইন প্রণয়ন করার অধিকারী। নিবর্তনমূলক আটক সম্পর্কিত বিভিন্ন বিষয় সংবিধানের 22-4 থেকে 22-7 ধারার মধ্যে বিশদভাবে আলোচনা করা হয়েছে। 44তম সংবিধান সংশোধনী আইনে 22-4 থেকে 22-7 উপধারাগুলির কিছু পরিবর্তন করা হয়। পূর্বে নিবর্তনমূলক আটক আইনে ধৃত কোনো ব্যক্তিকে অনির্দিষ্টকালের জন্য আটকে রাখা যেত, কিন্তু 44তম সংবিধান সংশোধন অনুযায়ী বর্তমানে উপদেষ্টা পরিষদের অনুমতি ছাড়া নিবর্তনমূলক আটক আইনে ধৃত কোনো ব্যক্তিকে 2 মাসের বেশি আটকে রাখা যায় না। হাইকোর্টের প্রধান বিচারপতির সুপারিশ ক্রমে মোট 3 জন বিচারপতিকে নিয়ে এই পর্ষদ গঠিত হয়। ভারতে সংবিধান চালু হওয়া অব্যবহিত পরেই নিবর্তনমূলক আটক আইন প্রণীত হয়। পরবর্তীকালে এই আইন বিভিন্ন নামে পরিচিতি লাভ করে, যেমন মিসা, কাফে, পোষা, নাশা প্রভৃতি। 2002 সালে সন্ত্রাসবাদ দমনে একটি নতুন আইন চালু হয়। এই আইনটি বিভিন্ন সময় বিভিন্ন নাম ধারণ করে, এখনও বর্তমান রয়েছে। অনেকেই মনে করেন যে নিবর্তনমূলক আটক আইন ব্যক্তি স্বাধীনতার বিরোধী। বিশ্বের কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের স্বাভাবিক অবস্থায় এই আইনের প্রয়োগ ঘটতে দেখা যায় না। এই ছিল আজকের কিছু প্রশ্ন উত্তর। এই 6টাই কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে আমি নিবর্তনমূলক আটক আইন, তারপরে ভারত কোন অর্থে ধর্মনিরপেক্ষ, ক্যাবিনেট মিশনে গণপরিষদ সংক্রান্ত প্রস্তাব, গণপরিষদের লক্ষ্য বা উদ্দেশ্য এবং গণপরিষদ উদ্ভাবকরণ, এই 5টি বলবো ইম্পর্টেন্ট। এগুলো একেবারে মুখস্থ করে রেখে দিতে হবে, কারণ বড় প্রশ্ন তোমরা দেখেছো সেখানেও কিন্তু এই বিষয়গুলোই ঘুরে ফিরে এসেছে। মেন তো এই বিষয়গুলোকে কেন্দ্র করেই তোমাদের সমস্ত বিষয়বস্তু রয়েছে। তো ছোট ছোট জিনিসগুলো খুব ভালো করে মনে রাখতে হবে, যাতে ছোট প্রশ্ন তো অবশ্যই বড় প্রশ্নগুলো গুছিয়ে লেখা যায়।